ভারতের জনসংখ্যা নিয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পপতিদের একজন ইলন মাস্কের একটি টুইট সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে। কি লিখেছেন মাস্ক? তিনি কি ভারতের এই বিপুল জনসংখ্যা নিয়ে কটাক্ষ করেছেন? না, বরং এর উল্টোটাই হয়েছে। মাস্ক ভারতের জনসংখ্যা যেভাবে কমছে তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ভারতের জন্মহার প্রতিস্থাপন স্তর বা রিপ্লেসমেন্ট লেভেলের নিচে নেমে গেছে। সবচেয়ে শিক্ষিতদের মধ্যে ভারতের এই জন্মহার অনেক বছর আগেই নিচে নেমে গেছিল। মাস্কের এই এক টুইটেই শোরগোল পড়ে গেছে সর্বত্র। কারণ বিষয়টা এখন আর একবারে হালকা করে নেওয়া যাচ্ছে না। এর তাৎপর্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে দেশের সরকারি তথ্য যা সামনে আসছে তাও কিন্তু রীতিমতো ভয়াবহ। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনের ভারতবর্ষের চেহারাটা কীরকম দাঁড়াবে? ধরুন, কারখানায় মেশিন আছে কিন্তু চালাবার মতো মানুষ নেই, স্কুলঘর ফাঁকা কারণ ভর্তি হওয়ার মতো শিশু নেই, আর পেনশনের টাকা দেওয়ার জন্যে যে করদাতা দরকার তাদের সংখ্যা এত কমে গেছে যে সরকারের কোষাগারের ভাঁড়ে মা ভবানী। না, এটা কোনো ডিস্টোপিয়ান উপন্যাসের দৃশ্য নয়। ভারতের প্রযোজন হার বর্তমানে যে গতিতে কমছে তা যদি এই হারে কমতে থাকে তাহলে ভারতের জনসংখ্যার চিত্রটা কি হতে পারে, এটা তার একটা খণ্ডচিত্র। কিন্তু ভবিষ্যতের কথা কেন? এখন দেশের চিত্রটা কি কম ভয়াবহ? দিল্লির টিএফআর বা টোটাল ফার্টিলিটি রেট এখন 1.2, 1.2, মানে দক্ষিণ কোরিয়ার সমান। দক্ষিণ কোরিয়ার উদাহরণটা এই কারণে দিলাম কারণ সেখানের সরকার জনসংখ্যা বাড়ানোর জন্য কোটি কোটি টাকা অনুদান দিয়েও তা বাড়াতে পারেনি। কেরালা বা তামিলনাড়ুতে ইতিমধ্যেই বয়স্কদের সংখ্যা শিশুদের ছাড়িয়ে যাচ্ছে। অন্ধ্রপ্রদেশ অনুদানের কথা বলছে। কেন? কারণ তথ্য বলছে ভারতের শহরে উচ্চশিক্ষিত দম্পতিদের মধ্যে প্রজননের হার এখন 1.2 থেকে 1.3, মানে প্রতি প্রজন্মে জনসংখ্যা প্রায় 40% করে সংকুচিত হচ্ছে। হিসাবটা মনে রাখুন, 40% প্রতিটি প্রজন্মে। এই সংখ্যাটা মাথায় রেখে এবার ভাবুন, এই বিপর্যয়টা কিন্তু শুরু হয়ে গেছে। কোনো যুদ্ধে নয়, কোনো মহামারীতে নয়। তাহলে কেন? এই কাহিনীটি শুরু হচ্ছে একটি সাধারণ দম্পতির রান্নাঘরে মাসের শেষে হিসেবের খাতায়, যেখানে শিশুর স্কুলের ফি, বয়স্কদের হাসপাতালের বিল আর গৃহঋণের কিস্তি যোগ করতে করতে একটাই উত্তর আসছে: দ্বিতীয় সন্তান আর সম্ভব নয়, মানে হাম দো হামারা এক। আরও তথ্য দেখুন, ভারতের শিক্ষা খাতে মূল্যস্ফীতি বছরে 10 থেকে 12%, চিকিৎসা খাতে 14%, আর বেতন বাড়ছে তার অর্ধেকেরও কম হারে। এই অঙ্কের যুদ্ধে ভারতের পরিবারগুলো একে একে হারিয়ে যাচ্ছে পরিবারের ভাই বোনের সম্পর্ক, হারিয়ে যাচ্ছে কাকা মাসি পিসিরা। এবং সবচেয়ে ভয়ের কথা, এই প্রবণতা এখন আর শিক্ষিত শহুরে মধ্যবিত্তের মধ্যেই নেই, তা ছড়িয়ে পড়ছে শহরের বস্তিতে, ছোট শহরে, এমনকি গ্রামেও। কেন একটা দেশ যার জনসংখ্যা 146 কোটি, সেখানের মানুষ সন্তান নিতে ভয় পাচ্ছেন? কোন অদৃশ্য চাপে ভেঙে যাচ্ছে পরিবার? মানে হামদো হামারা দো রাখার ইচ্ছে। আর এই সিদ্ধান্তের মাসুল কে দেবে? আগামী প্রজন্ম নাকি পুরো দেশ? আসুন আজকের এই এপিসোডে গোটা বিষয়টা তথ্যসহ বিশ্লেষণ করা যাক। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। দ্বিতীয় সন্তান নেওয়ার কি সাহস নেই ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোর? রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বা SRS এর সর্বশেষ রিপোর্ট জানাচ্ছে ভারতের মোট প্রযোজন হার বা TFR এখন মাত্র 1.9। অর্থাৎ একজন ভারতীয় নারী গড়ে সারা জীবনে মাত্র 1.9টি করে সন্তান জন্ম দিচ্ছেন, মানে 2-এর একটু কম। অথচ এই হার হওয়া উচিত 2.1, যাকে বলে রিপ্লেসমেন্ট রেট, দুটি মানুষের দুটি সন্তান।
আর 0.1 রাখা হয় মৃত্যুর স্বাভাবিক হিসেবটাকে ভরাট করার জন্য। শহুরে ভারতে এই হার অনেক আগেই 2.1-এর নিচে নেমে গেছে। NFHS 5-এর সমীক্ষা অনুযায়ী শহরাঞ্চলে উর্বরতার হার এখন মাত্র 1.6 আর গ্রামাঞ্চলে এখন 2.1। আরও চিন্তার বিষয় হলো উচ্চশিক্ষিত শহুরে দম্পতিদের মধ্যে এই হার গড়ে মাত্র 1.2 বা 1.3, যা ইউরোপ বা পূর্ব এশিয়ার সর্বনিম্ন হারের সমান। এবং সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য কি জানেন? সরকারি সমীক্ষা দেখাচ্ছে বর্তমানে মাত্র 24% বিবাহিত নারী দ্বিতীয় সন্তান চাইছেন। মাত্র 1 দশক আগে এই সংখ্যাটা ছিল 68%। অর্থাৎ প্রতি 4 জন বিবাহিত নারীর মধ্যে মাত্র 1 জন দ্বিতীয় সন্তান নেওয়ার কথা ভাবছেন। কেন এই ভয়? কিসের জন্যে? প্রথমে আসি শিশুর শিক্ষার কথায়। ভারতের শহরের মধ্যবিত্ত পরিবারের জন্য সন্তানের শিক্ষাই এখন সবচেয়ে বড় বোঝা। ভারতের সাধারণ মূল্যস্ফীতি যেখানে বছরে 5-6%, সেখানে শিক্ষাক্ষেত্রে মূল্যস্ফীতি বছরে 8-12%। পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শিক্ষাক্ষেত্রে মূল্যস্ফীতির হার 2023 সালের 6.65% থেকে বেড়ে 2024 সালের সেপ্টেম্বরে 7.2% পৌঁছেছে। মাত্র 1 বছরে এতটাই বেড়েছে শিক্ষার খরচ। এই হারে খরচ বাড়লে শিক্ষা খাতে খরচ প্রতি 6 থেকে 7 বছরে দ্বিগুণ হয়ে যাবে। তথ্য বলছে ভারতীয় পরিবারগুলোর শিক্ষা খাতে মোট ব্যয় 2012 সালে ছিল 1.8 লাখ কোটি টাকা, আর 2024 সালের হিসেবে দেখা যাচ্ছে এটা বেড়ে প্রায় 8.5 মানে 8.43 লাখ কোটিতে এসে পৌঁছেছে। মানে মাত্র 1 দশকে বৃদ্ধি হয়েছে 4.6 গুণ। এই ব্যয়ের বিশদ চিত্রটা আরও স্পষ্ট। শহরাঞ্চলে একটা সন্তানকে বড় করতে গড়ে 2 থেকে 5 লাখ টাকা খরচ করা হয় বছরে। প্রাইভেট স্কুলের বার্ষিক ফি 50,000 থেকে 5 লাখ পর্যন্ত। JEE বা নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ে লাগে আরও 50,000 থেকে 2 লাখ টাকা। IIM এর সমতুল্য বেসরকারি MBA প্রোগ্রামের খরচ 2010 সালে ছিল 5 থেকে 8 লাখ, যা 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 30 লাখ। প্রাইভেট স্কুলের অর্থনীতি এখন 2.5 লাখ কোটি টাকারও বেশির একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। অনেক শহুরে মধ্যবিত্ত পরিবারের মাসিক আয়ের 1/5 বা তারও বেশি শুধু স্কুলের খরচেই চলে যাচ্ছে। দ্বিতীয় সন্তান মানে এই বোঝা আরও বৃদ্ধি। তা কি করে বইবে মধ্যবিত্ত পরিবারগুলো? এবার আসি স্বাস্থ্যের কথায়। সেখানেও ভয়ঙ্কর মূল্যস্ফীতি ঘটেছে। একটি বীমা কোম্পানির রিপোর্ট অনুযায়ী ভারতের হাসপাতালে ভর্তির খরচ 1 বছরে 11.35% বেড়েছে। চিকিৎসা ক্ষেত্রে মূল্যস্ফীতির হার 14% পৌঁছেছে। 2023-24 অর্থ বছরে হাসপাতালে ভর্তির গড় দাবির পরিমাণ ছিল 70,558 টাকা, যা আগের বছরের তুলনায় বেশি। একটি শিশুর জন্মের সময় থেকে এই স্বাস্থ্যসেবার বোঝা শুরু হয়। প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান প্রসবের খরচ এখন অনেক শহরে 80,000 থেকে 1.5 লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। শিশুর নিয়মিত টিকা, শিশু বিশেষজ্ঞদের ফি, অসুস্থতার হাসপাতাল সব মিলিয়ে প্রতি বছরে উল্লেখযোগ্য একটা অঙ্ক চলে যাচ্ছে। মেট্রো পরিবারগুলোর ক্ষেত্রে কেবল প্রাইভেট স্কুলিং এবং শিশু সেবার খরচই মাসিক আয়ের একটা বড় অংশ খেয়ে নেয় এইসব পরিবারগুলোর। আর তাই আর্থিক নিরাপত্তার সাথে আপোষ করে বড় পরিবার রাখতে চাইছেন নাকি মধ্যবিত্ত দম্পতিরা। এর উপরে আছে বাড়ি ভাড়া বা গৃহঋণের কিস্তি। মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরুতে একটা 2 কামরার ফ্ল্যাটের EMI এখন 30 থেকে 50,000 টাকার মধ্যে। এর সাথে যোগ হয় খাদ্যমূল্যের দাম বৃদ্ধি, জ্বালানির খরচ, যানবাহন এবং সব কিছু মিলিয়ে মাসের শেষে সঞ্চয়ের জন্য যা থাকে তাতে দ্বিতীয় সন্তানের কথা ভাবা কি যায়? বিশেষজ্ঞরা বলছেন মধ্যবিত্তের জন্য তাই দ্বিতীয় সন্তান ক্রমশ অসাধ্য হয়ে পড়ছে। এবার আসবো সেই সব পরিবারের কথায় যারা স্বামী স্ত্রী মিলে আয় করে থাকেন। এখানে কর্মজীবী মহিলাদের প্রবল কাজের চাপ এবং সন্তান পালনের মধ্যে ভয়ঙ্কর যে অসাম্য আছে তা ভারতীয় সমাজে একবার চোখ রাখলেই বোঝা যাবে। অনেক মহিলাই একটি সন্তান নিতে গিয়েই হিমশিম খান। ভারতের শ্রমকোড পরিবর্তনের অনেক আগে থেকেই হোয়াইট কলার জবে 10 থেকে 12 ঘন্টা কাজ করা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
আমার এক বন্ধুর পুত্রবধূ আইআইটির গোল্ড মেডেল পাওয়া মেধাবী ছাত্রী। তিনি একটি নামী বিদেশি সংস্থায় কর্মরত। ওয়ার্ক ফ্রম হোমে সকাল 9টা থেকে কার্যত রাত 2টো পর্যন্ত তাকে কাজ করতে হয়। কোনো মহিলা এরপরে কি করে তার সন্তানের দেখভাল করবেন? সমস্যাটা তাই এখন শহরের ঘরে ঘরে। প্রথম সন্তানের পর অনেক নারীকেই তাই কর্মজীবন থামিয়ে দিতে হয় বা পিছিয়ে পড়তে হয়। দ্বিতীয় সন্তানের অর্থ আবার সেই একই সংকট, এবার হয়তো আরো বেশি দিনের জন্য। বেসরকারি কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুবিধে খুব সীমিত। শিশু দেখভালের জন্য ক্রেশ বা ডে কেয়ারের খরচ এখন অনেক বেশি, অনেক ক্ষেত্রে তা নেইও। অন্য অনেক দেশে যেমন মায়েদের জন্য উৎসাহসূচক নানা কর্মসূচি থাকে, আমাদের দেশে তা নেই বললেই চলে। বরং ওই মহিলাকে আরো বেশি প্রতিকূলতার মধ্যে পড়তে হয় মা হতে গেলে। বিশ্লেষকরা বলছেন, এখন গৃহিণী মডেল মধ্যবিত্তের জন্য আর্থিকভাবে প্রায় অসম্ভব হয়ে পড়ছে। অর্থাৎ একারায় সংসার চালিয়ে সন্তান বড় করার দিন শেষ। দুজনকেই চাকরি করতে হবে, আবার সন্তান দেখভালের ব্যবস্থাও করতে হবে। এই দুটো একসাথে সামলানো অনেক পরিবারের, বিশেষ করে মহিলাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর এই প্রবণতা কি ছড়াচ্ছে নিম্নবিত্তদের মধ্যেও? এটাই এই পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক, যা অনেকে ধরতেই পারছেন না। দীর্ঘদিন ধরে একটা ধারণা ছিল কম প্রযোজনের হার শুধু শিক্ষিত শহুরে মানুষের বিষয়, গরিব কম শিক্ষিত মানুষরা বেশি সন্তান নেবেনি। কিন্তু সাম্প্রতিক তথ্য দেখাচ্ছে এই ধারণা আর পুরোপুরি সত্যি নয়। 2023 সালে ভারতের গ্রামাঞ্চলের উর্বরতার হার রিপ্লেসমেন্ট লেভেলের নিচে নেমে গেছে, যা একটা ঐতিহাসিক পরিবর্তন এবং ভয়াবহ পরিবর্তন। শিশু মৃত্যুর হার কমে যাওয়া এই পরিবর্তনের একটা বড় কারণ। 1960 সালে প্রতি 1000 শিশুর মধ্যে 241 জন 5 বছর পূর্ণ করার আগেই মারা যেত। এখন সেই সংখ্যা মাত্র 34-এ নেমে এসেছে। ফলে গরিব পরিবারও এখন ধরে নিতে পারছেন যে তার সন্তান বেঁচে থাকবে, তাই বেশি সন্তান নেওয়ার দরকারও কমছে। নিম্নবিত্তদের মধ্যে জন্মহার কমার আর একটা কারণও রয়েছে। শহরের বস্তি বা ঘিঞ্জি এলাকায় গেলেই সেটা বোঝা যায়। টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছোট পরিবারের ধারণা এখন দ্রুত ছড়াচ্ছে। সরকারি স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা পরিষেবার প্রসার এবং সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে কম সন্তানের পরিবারকে অগ্রাধিকার দেওয়ার নীতিও এই জন্মহার কমানোর ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে হ্যাঁ, পার্থক্য এখনো আছে। দরিদ্রের মধ্যে এখনো যারা আছেন তাদের কাছে অনেক সন্তান মানে অনেক বেশি কাজের হাত। অনেক নিম্নবিত্ত পরিবারই বেশি সন্তান চায়, কারণ তাতে তাদের সম্মিলিত আয় বাড়ে। তাই উত্তর এবং মধ্য ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোয় এখনো জন্মহার অনেকটাই বেশি। তাই বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান বা এই হিন্দি বলয়ে দেখা যাচ্ছে উত্তর ভারত বা পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যের তুলনায় জন্মহার অনেকটাই বেশি রয়েছে। কিন্তু এটারও পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। শহরে বসবাসকারী নিম্নবিত্তরা এখন আর গ্রামীণ গরিবের মতো সন্তানকে বাড়তি রোজগারের উৎস হিসেবে দেখছেন না, কারণ শহরেও শ্রমের ধরন বদলে গেছে। আবার শিক্ষিত মধ্যবিত্তের মতো সন্তানকে সেরা পড়াশুনোর সুযোগ দেওয়ার স্বপ্নও দেখছেন অনেকে। ফলে দুটো সন্তানের খরচ জোগানো তাদের পক্ষে কঠিন হচ্ছে। একটি সন্তানকে ভালো রাখা আর দুটোকে একই মানে ভালো রাখা, এই হিসাবটা করেই অনেক শহুরে নিম্নবিত্ত পরিবারও সিদ্ধান্ত নিচ্ছেন এক সন্তানই থামবেন। এই অর্থনৈতিক হিসাবের পাশাপাশি একটা গভীর মানসিক পরিবর্তনও ঘটেছে। দম্পতিরা এখন তাদের সন্তানের নিরাপত্তা নিয়েও ভাবছেন, বিশেষত মেয়ে সন্তানদের ক্ষেত্রে। তাদের ভয় থাকে যথেষ্ট সময় এবং সম্পদ তারা মেয়ে সন্তানদের দিতে পারবেন কিনা। তাই কম সন্তান এবং ভালো করে লালন পালন, এই দর্শনটি এখন শুধু মধ্যবিত্তের নয়, সমাজের নিম্নবিত্তের মধ্যেও ছড়িয়ে পড়ছে। একটি সন্তানকে প্রাইভেট স্কুলে পড়ানো, কোচিং দেওয়া, ভালো খাওয়ানো পড়ানো, এটাকেই এখন পাখির চোখ করছে কিন্তু অনেক পরিবার। দুটো সন্তানকে নিয়ে এই মান বজায় রাখা অনেকের পক্ষেই সম্ভব না। কিন্তু এভাবে চললে ভবিষ্যতে কি হবে? এই প্রবণতা যদি চলতে থাকে, কিছু বিশেষজ্ঞ বলছেন ভারতের TFR 1.4 বা তার নিচেও নামতে পারে। আর 2050 সালের মধ্যে ভারতের প্রযোজনের হার 1.7-এর নিচে নামার আশঙ্কা রয়েছে। তার মানে কি? তার মানে হলো বর্তমান ভারত যে তরুণদের দেশ হিসেবে পরিচিত, সেই পরিচয় দ্রুত বদলে যাবে।
কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে, বয়স্কদের সংখ্যা বাড়বে। পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তার উপর চাপ বাড়বে। তাহলে এর সমাধান কোথায়? শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেসরকারি খরচ কমিয়ে সরকারি পরিষেবা শক্তিশালী করা না হলে এই সমস্যার সমাধান নেই। কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন সুবিধে বাড়ানো বা কম খরচে শিশু দেখভালের ব্যবস্থা না হলে চাকরিজীবী নারী দ্বিতীয় সন্তান নেওয়ার সাহস পাবেন না। গৃহ ঋণ এবং আবাসনের বোঝা না কমালে পরিবার বড় করার ইচ্ছেটাই শেষ হয়ে যাবে। কিন্তু এই সমাধানগুলো কিন্তু সহজ নয় এবং দ্রুত এই কাজের ফলও পাওয়া যাবে না। আর তাই সাধারণভাবেই খুব কম দেশের সরকারই এসব কথা বেশি ভাবতে চায়। ভারতের মতো জনসংখ্যার ভবিষ্যৎ কি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে আগামী দিনে? আর তাই ইলন মাস্কের এই টুইট, এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।